প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি শারমিন লিনা রেইন ফরেস্ট মিডিয়া হাউস প্রোডাকশন নিবেদিত আমাদের বিয়ন্ড দ্য ডেল্টার আজকের টক শোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সমাজের প্রতিটি স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আজকের আলোচনার বিষয় গণপরিষদ নির্বাচন, সম্ভাবনা, শঙ্কা ও বাস্তবতা। দর্শক, এই আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমাদের আজকে স্টুডিওতে সম্মানিত অতিথি দুজনকে আমন্ত্রণ জানিয়েছি এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আমরা আলোচনায় যাবার পূর্বে তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার বাম পাশে আছেন মামুনা রশিদ খান, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সম্পাদক, অর্থ ও বাণিজ্য সংবাদ। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে গণপরিষদ নির্বাচন, সম্ভাবনা, শঙ্কা ও বাস্তবতা। গণপরিষদ নির্বাচন এই শিরোনামটি যেন একটি সময় প্রতিধ্বনি। যখন গণতন্ত্রের মঞ্চে জনগণের কণ্ঠস্বর শোনা যায়, তখন তা শুধু একটি নির্বাচনই নয়, একটি জাতির আত্মপরিচয়ের সন্ধান। এই নির্বাচন আমাদের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে। তবে এই পথে রয়েছে সম্ভাবনার পাশাপাশি শঙ্কাও। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা তর্ক বিতর্ক। এটি কি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি রাজনৈতিক বিভাজন আরও তীব্র করবে? দর্শক, জনগণ কতটা আস্থা রেখেছে এই নির্বাচনের প্রক্রিয়ায়? তরুণ ভোটারদের ভূমিকা কি হতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিতে কেমন প্রভাব পড়তে পারে? এসব প্রশ্ন আজ আমরা তুলে ধরব আমাদের আজকের আলোচনায়। এবং আজকের এই আলোচনায় আমাদের সাথে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্য থেকে আমি প্রথমেই চলে যেতে চাই জনাব মামুনা রশিদ খান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে গণ অধিকার পরিষদ নির্বাচন আপনি কি মনে করেন? এটি একটি আসলে গণতান্ত্রিক অগ্রগতি নাকি রাজনৈতিক সমঝোতার একটি কৌশল? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিয়ন্ড দি ডেল্টার সম্মানিত দর্শকদের, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক রাশেদ ভাইকে। আজকে আপনি আমাকে যে কোশ্চেন করেছেন গণপরিষদ নির্বাচন, এবং গণপরিষদের নির্বাচনের আপনি একটি হেডলাইন করেছেন সংখ্যা, সম্ভাবনা এবং বাস্তবতা। জি, আপনি প্রথমে বললেন যে সম্ভাবনা। আমরা আসলে গণপরিষদ নির্বাচনটা কি পর্যায়ে, এখন অনেক দিন আলোচনা হচ্ছে এটা নিয়ে, গণপরিষদ নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনা করছেন। তো এখন আমাকে প্রথম দেখতে হবে যে এই গণপরিষদ নির্বাচন এটার প্রয়োজনীয়তা কতটুকু জাতির জন্য, এর আদৌ প্রয়োজন আছে কি না। আপনি জানেন যে গণপরিষদ নির্বাচন হয় কখন? একটা দেশ যখন যুদ্ধ বিগ্রহ করে আর একটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা স্বাধীনতা লাভ করে, তখন কিন্তু সেখানে কোনো পরিষদ থাকে না, বা কোনো সংবিধান থাকে না, কোনো প্রশাসন থাকে না, নিয়ম শৃঙ্খলা থাকে না, বা গোষ্ঠী মিল থাকে না, তাদের মধ্যে ডিভিয়েশন থাকে। সেই প্রেক্ষিতে কিন্তু তখন প্রয়োজন হয় একটা গণপরিষদ নির্বাচন করে ওই কাঠামোটাকে একটা কাঠামো দাঁড় করানো এবং একটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসা। তা আমরা তো সেই অবস্থার মধ্যে নাই। আমরা তো কোনো দেশ থেকে বিভক্ত হলাম না, আমরা তো যুদ্ধ করে কোনো দেশ থেকে আমরা আমাদের জাতিকে আলাদা করি নাই। আমরা একটা সুদীর্ঘ সময় যাবত, প্রায় 16-17 বছর যাবত, আপনারা জানেন যে আমরা রাশেদ ভাইরা আমরা সবাই মিলে একটা স্বৈরাচারী, একটা অগণতান্ত্রিক সরকার, একটা লুটেরা সরকারের বিরুদ্ধে আমরা এই জাতিকে সংগ্রাম করেছিলাম, শুধু জাতিকে পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য। তো এখন আমাদের সময় এসেছে একটা নির্বাচনের মাধ্যমে আমরা সেই গণতন্ত্রকে জাতিকে উপহার দিব, এবং একটা দেশ তখন সুন্দরভাবে পরিচালিত হবে। এখানে দেখেন প্রশাসন আছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, বিচারালয় আছে। তো এখন এইখানে আপনার এই গণপরিষদ নির্বাচন করে আপনার এখানে সময় নষ্ট করা মানে আদৌ প্রয়োজন আছে কিনা। আর আপনার সংখ্যা কখন দেখা দেয়? যদি আমরা দেখি যে এই প্রয়োজনই নাই, তখন যদি এটাকে বেশি সামনে নিয়ে আসি, যেটা আমার এখনো অপ্রয়োজনীয়, তখন আমি যদি সেটাকে খুব বেশি সামনে নিয়ে এসে হাইলাইট করার চেষ্টা করি, তখন বুঝতে হবে যে এটা আসলে উদ্দেশ্যটা কি, যে উনি কি উদ্দেশ্যে এটা, যে কোনো জিনিস প্রত্যেকের উপকারিতা আছে, অপকারিতা আছে।
যদি যেটার প্রয়োজনীয়তা নেই সেটাকে যদি বারবার সামনে আনার চেষ্টা করা হয়, তাহলে আমার নিশ্চয়ই জাতি এর মধ্যে কোনো উপকারিতা দেখতে পাবে না এবং এর মধ্যে বিশৃঙ্খলা দেখতে পাবে। আপনি বলতে চাচ্ছেন যে গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা অতটা আপনি ফিল করছেন না, যে এটা খুব দরকার বলে মনে হচ্ছে না? আমি শুধু একা না, আমি তো আপনাকে বললাম, ব্যাখ্যা দিয়েছি যে গণপরিষদ নির্বাচনটা কোন সময় প্রয়োজন হয়, যখন আমার দেশ কি বিভক্ত হয়েছে অন্য দেশের থেকে। আমি কি এই আরেকটা জাতির কাছ থেকে আমি কি আমার দেশকে ইয়ে করেছি? আমার কি এখানে পুলিশ প্রশাসন নাই? আমার কি এখানে অ্যাডমিশন প্রশাসন নাই? আমার কি আর্মি প্রশাসন নাই? আমার কি বিচারালয় নাই? আমার তো সবই আছে। তাহলে আমি এখন নতুন করে তো আমার এখানে এই এটাকে আমি বিশৃঙ্খল করবো কিনা, আমি অগোছালো করবো কিনা, আমার তো সবই আছে। আমি যদি একটা শুধুমাত্র গণতান্ত্রিক উপায়ে একটা সুন্দর নির্বাচন করতে পারি, সেই নির্বাচনের মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তো আমার তো আর কোনো বাধা থাকে না। মোটামুটি মূল কথা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচন দরকার। মামুনুর রশিদ খান, আপনার কাছে আমি পরবর্তীতে আবার আসছি। আমি চলে যাচ্ছি মোহাম্মদ রাশেদ খান আপনার কাছে। মামুনুর রশিদ খান যেমন বলছিলেন যে গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনার কাছে কি মনে হয়, আপনার মতামত জানতে চাই যে এর প্রয়োজনীয়তা আসলে কতখানি আপনি মনে করেন এবং কেন এটি আসলে সংসদ নির্বাচন আগে জরুরি? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, আপনি যে বিষয়ে আজকে আলোচনা শুরু করলেন, এই বিষয়টি নিয়ে সরকার আলোচনা করেনি, এমনকি জাতীয় ঐক্যমত কমিশন তারাও এটি নিয়ে আলোচনা করেনি। তার মানে গণপরিষদ বাংলাদেশে হচ্ছে না। সুতরাং যে বিষয়টি আসলে বাংলাদেশে হবে না সেটি নিয়ে আমার মনে হয় দীর্ঘ আলোচনার প্রয়োজন নাই। তারপরেও যারা দর্শক আপনার এই চ্যানেলের, তাদের উদ্দেশ্যে বলি, ইতিমধ্যে মামুন ভাই বলেছেন যে কেন গণপরিষদ প্রয়োজন হয়। দেখেন, ৭১-এর পরে গণপরিষদের প্রয়োজন ছিল, কিন্তু সেই সময় গণপরিষদ নির্বাচন হয়নি। বরং পাকিস্তান আমলে যে নির্বাচন হয়েছিল সেই সময় তো দায়িত্ব দেওয়া হয়নি শেখ মুজিব বা যারা ছিল। ওই পাকিস্তান আমলের ওই নির্বাচনকেই বা গণপরিষদ নির্বাচনকে তারা এক ধরনের বৈধতা দিয়েছে স্বাধীনতার পরে। এইটা একটা ভুল। এখন ভুল তো হয়ে গেছে, এখন কী করবেন? কিছু করার নাই তো। এখন তো আপনি চাইলেও এখন আর এই এত বছর পরে গণপরিষদ নির্বাচন দিতে পারবেন না। যদি গণপরিষদ নির্বাচন দিতে হয়, ভাই যেটি বলল যে যখন নতুনভাবে আপনি স্বাধীনতা পান, এখন তো এই দেশে আমরা স্বৈরাচার হটিয়েছি। এমন না যে আসলে আমরা মানে কোনো দেশ থেকে আমরা আলাদা হয়ে বা আমরা স্বাধীন হয়েছি। এই দেশে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হয়েছিল, আমরা সেই ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং এখন আমরা সংস্কার নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের সংস্কার, একই সাথে বিচার বিভাগের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, যতগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার। অর্থাৎ এখন আর গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নাই। সুতরাং এখন আমরা যে আলোচনা করতে পারি রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু নির্বাচন কিভাবে আমরা করব এবং গণহত্যার বিচারটা কেন হওয়া দরকার। দেখেন, যদি গণহত্যার বিচারটা হয় তাহলে এই দেশে আর কেউ হাসিনা হতে পারবে না। যারা 14 সালের একতরফা নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন করলো, এদেরকে যদি আপনি কোনো পানিশমেন্টের আওতায় না আনেন, তাহলে ভবিষ্যতে এরা ফিরে এসে আবার এই ধরনের নির্বাচন করবে। বা যারা আগামীতে ক্ষমতায় যাবে, মনে করেন যে বিএনপি বা গণ অধিকার পরিষদ বা জামাত ইসলাম বা এনসিপি, যে দলই বলেন না কেন, তারা যদি ক্ষমতায় যায় এবং আমরা যদি এই যে হাসিনার যে তৈরি ব্যবস্থা এটা শেষ করতে না পারি, তাহলে ওই ব্যবস্থার মধ্যে ঢুকলে তারাও ওই রকম হয়ে যাবে। তার মানে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার। এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন হচ্ছে না। ঐক্যমত কমিশনে তো আমিও যাই, সেখানে এই ধরনের কোনো আলোচনা হয়নি। এটা একটা দলের দাবি, শুধুমাত্র একটা দলের দাবি। এখন একটা দল তো দাবি করতেই পারে, এখন সেই দলের দাবি সরকার গ্রহণ করে নাই এবং সরকার যেহেতু গ্রহণ করে নাই এবং অন্য দলের পক্ষ থেকে এই ধরনের দাবি আসেনি, সুতরাং এই দাবির আর সম্ভাবনাও নাই। যেটা সম্ভাবনা নাই সেটা নিয়ে শঙ্কা আছে, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। এবং এটার বাস্তবতা না, একমত না। আমরা তো একমত হলে আমরা বলতাম, আমরা কেউই আসলে একমত না। আমি একমত না, ভাই একমত না, জামাত একমত না, অন্য দল একমত না, শুধু একটি দলের দাবি এবং সেই দলের দাবি তো বাস্তবসম্মত না। সেটা মামুন ভাই তো বিশ্লেষণ করে বললেন, আমিও তো বললাম যে এই মুহূর্তে কেন গণপরিষদ লাগবে। এই মুহূর্তে তারা বলতে পারে যে এই যে জাতীয় জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনগত ভিত্তি, সেটা নিয়ে তারা আলোচনা করতে পারে, যেটা অবাস্তব।
যেটা আসলে কোনোভাবেই সম্ভবপর নয়, যেটা নিয়ে সরকার আলোচনা করেনি। দেখেন, যেমন নিম্নকক্ষে পেয়ার, এই নিম্নকক্ষে পেয়ার নিয়ে কিন্তু সরকার আলোচনা করে নাই। তার মানে সরকার এটা চায় না। সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি, এমনকি যে দলগুলো এখন পেয়ারের কথা বলছে তারা কিন্তু সেই সময় এই পেয়ারের কথা বলে নাই। যখন আলোচনা শুরু হয়েছে, মামুন ভাই বলেছে, বলে নাই। যখন জুলাই সনদ শেষের দিকে, যখন এটার আইনগত ভিত্তি এবং নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, তখন পিয়ারের আলোচনা এসেছে। দেখেন, বাংলাদেশের দুইটা দল পিয়ারের আলোচনার কথা বলছে, মানে খুব গুরুত্বপূর্ণভাবে বলছে দুইটা দল, একটা জামাত বলছে, একটা ইসলামী আন্দোলন বলছে। জামাত কিন্তু এই বাংলাদেশের যে 53 বছরের ইতিহাস, এই 53 বছরের ইতিহাসে কখনোই আসলে এই পিয়ারের দাবি নিয়ে সামনে আসেনি। তারা কখনো আপনার এককভাবে ইলেকশন করেছে, কখনো বিএনপির সাথে ইলেকশন করেছে, কখনো আবার আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু তাদের পিয়ারের দাবিটা কখনোই ছিল না। পিয়ারের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে। তো এখন নতুন নতুন দাবি আসলে আর সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আসলে আমাদের সময়টা নষ্ট হবে, ওই নির্বাচনটা নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা দরকার সেটা হবে না। রাইট। রাশেদ খান, আপনার কাছে আবারও একটি প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে মামুনা রশিদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে বলছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক নির্বাচনটা আসলে খুব প্রয়োজনীয়, এবং দেখা যাচ্ছে যে আপনাদের দুইজনের একজনের মতামত ওভাবে আমি পেলাম না যে গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা এই মুহূর্তে আপাতত যেহেতু সরকারের আলোচনা এটি নেই, সুতরাং আমরা সেই আলোচনায় আসলে খুব ভেতরে ঢোকার চেষ্টা করেও আমরা পারছি না। তারপরেও জানতে চাইব যে এই গণতান্ত্রিক নির্বাচনের প্রতি জনমনের আস্থা এই এখনকার যে বাস্তব পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতে কতটা আসলে আছে জনগণের আস্থা, এবং সেই আস্থা বজায় রাখতে হলে আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হতে পারেন? প্রথমত হলো আপনার আস্থা। জি, আপনি কি আস্থা হারিয়ে ফেলেছেন? আপনিও দেশের একজন জনগণ, আমি সাধারণ জনগণের প্রতিনিধি বা একজন সাধারণ মানুষ হিসেবে, ভোটার হিসেবে বলতে পারি গণতান্ত্রিক নির্বাচনে কোনো বিকল্প আমার কাছে নেই। এখন কিন্তু আপনার মতো আমি এই গতকালকেও আমার এলাকাতে আমরা বিভিন্ন সময় মত বিনিময় করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে বসেছি। প্রত্যেকের কিন্তু একটা কথা, যে এখন খুব জরুরি ভিত্তিতে একটা গণতান্ত্রিক সরকারের বিকল্প কোনো কথা নাই। কেন দরকার বিকল্প সরকার? কারণ আপনি দেখেছেন যে আজকে কিন্তু সব কিছুই মনে হচ্ছে স্থির হয়ে গেছে, থেমে গেছে। আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, আমি যে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি, আমি দেখছি যে এইখানে ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে আমাদের যারা কলিগ আছে তারা সবাই কিন্তু আমার প্রতিনিয়তই বিনিয়োগ করতে হয়, ব্যবসাতে বিনিয়োগ করতে হয়, ব্যবসা প্রতিদিন দিনে দিনে ইনক্রিজ করে। কিন্তু অধিকাংশ ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে যখন আলোচনা হয়, তারা কিন্তু থেমে আছে যে কি হয়, কি হবে, আগামী দিনে কি হবে, আমরা ইনভেস্ট করলে কি এই ইনভেস্টটা রিটার্ন করতে, স্টেবল সিচুয়েশন যাচ্ছে। আবার ধরেন একই সাথে আপনার মেইন হলো বিদেশ থেকে বিনিয়োগ। একজন বিদেশি আসবে, এখন কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে? যদি একটা নির্বাচিত প্রতিনিধি থাকতে, নির্বাচিত সরকার থাকে, তাহলে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বাংলাদেশে আসবে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে যে আমরা এই ব্যাপারে ইনভেস্ট করতে চাই, সঠিক প্রক্রিয়ার মধ্যে। এখন আপনি এই যে বর্তমান সরকার, উনি কতদিন থাকবেন, উনি কিভাবে মানে নিশ্চয়তা দিবেন যে ওনার কাছে যে নিশ্চয়তা নিব, সেই নিশ্চয়তা পরবর্তী সরকার নির্বাচনের পরে কি এটা টিকবে? যদি না টিকে, যদি টিকে, তো যদি মধ্যে থাকলে তো আর ইনভেস্ট করা যায় না। তাহলে আপনি যদি এখানে ইনভেস্টমেন্ট থেমে যায়, এটা সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে যে আসছেই না, উদ্যোগী হচ্ছে না, যে ভয় পাচ্ছে যে আমি এখন যাব কি না। রাশেদ খান, আপনার কি মনে হয় আস্থা, জনগণের আস্থা আসলে কতটুকু নিশ্চিত করা সম্ভব বলে আপনি মনে করেন? মানে সরকারের উপরে জনগণের এবং নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন হলে সেই নির্বাচনের উপর জনগণের আস্থা কতখানি নিশ্চিত হবে বলে আপনি মনে করেন? দেখেন, এই সরকারের উপরে মানুষের ব্যাপক আস্থা ছিল, কিন্তু সেই আস্থার জায়গায় ভাটা পড়েছে। এর অনেকগুলো কারণ আছে। এদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল যে সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা রাষ্ট্র সংস্কার করবে, তারা এদেশের পরিবর্তন করবে। বিশেষ করে প্রধান উপদেষ্টা তিনি যেভাবে আমাদেরকে গল্প শুনিয়েছেন, তার গল্প আমার কাছে মনে হয়েছে যে রূপকথার মতন। মানে তিনি এমনভাবে মিষ্টি ভাষায় কথা বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এই বক্তব্য শোনার পরে এক ধরনের জাদুটোনা কাজ করে। মনে হয় যে এই বুঝি সব পরিবর্তন হয়ে যাচ্ছে, এই বুঝি আমরা আলাদিনের চেরাগ পেলাম। তো বাস্তবে আসলে কি হলো? বাস্তবে রাস্তাঘাটের দিকে যদি আপনি তাকান,
তাহলে দেখবেন যে বাংলাদেশের আসলে কতটুকু পরিবর্তন হয়েছে। একটা দেশ আসলে কেমন, সে দেশের ব্যবস্থা কেমন, ওই দেশের ট্রাফিক সিস্টেম দেখলেই বোঝা যায়। এদেশের ট্রাফিক সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম পুরো কোলাপস করেছে। ঠিক একই ধরনের ব্যবস্থা সচিবালয়ে, ঘুষ ছাড়া কোনো সেবা হয় না প্রত্যেকটা দপ্তরে। একটা পয়েন্ট, নিরাপত্তা, বিশেষ করে আমরা যারা বাইরে কাজ করছি আর সন্ধ্যার পর আসলে খুব ভয় পাই বের হতে, সিএনজিতে করে যেতে। কিছুদিন না, গতকালকে একটা নিউজ দেখলাম একাত্তর টেলিভিশনে, যে একটা মেয়ে সিএনজি কল করেছে, সেই সিএনজি তাকে ছুরিকাঘাত করে, সিএনজি ড্রাইভার তাকে কোনোভাবে আর কি ব্ল্যাকমেইলিং করে ছুরিকাঘাত করেছে। মানে নিরাপত্তার বিষয়টাও কিন্তু ইনক্লুডেড। আমি তো সেখানে আসতাম আপনি না বললেও। দেখেন, প্রথমত তো আমি তো এই রাস্তার কথা বললাম, তো এই রাস্তায় তো আপনি নারী হিসেবে যাবেন, তাই না? তো এদেশের পুলিশ ফাংশন করছে না, এদেশের অন্যান্য বাহিনীগুলো ঠিক মতন ফাংশন করছে না। এর মূল কারণটা কি? 16 বছরে হাসিনা তার দলকে ধ্বংস করেছে, আর এই প্রশাসনকে সে আওয়ামীকরণ করেছে। যে কারণে সমস্যা হয়েছে যে হাসিনার পতন হলেও তার ফ্যাসিবাদের পতন হয়নি। তার দলকে যেহেতু সে দুর্বল করেছে, দলের নেতাকর্মীরা কিন্তু এখন ভয়ের মধ্যে আছে, যারা আওয়ামী লীগের ভোটার ছিল। বাট ওই ফ্যাসিবাদ যারা প্রশাসনে রয়েছে তারা ঘাপটি মেরে রয়েছে। তারা মনে করছে যে আমরা ফাংশন করব না, আমরা যদি ফাংশন করি তাহলে তো এই সরকার সফল হবে, তাহলে আমরা ফাংশন করব না, সরকারকে ব্যর্থ করব। এই জন্য আপনি যখন রাস্তায় যাচ্ছেন আপনার নিরাপত্তা নিয়ে ভাবনা আছে, আপনি ছিনতাইয়ের সম্মুখীন হতে পারেন, অথবা আপনাকে কিডন্যাপ করা হতে পারে, অথবা আপনি এই যে রাস্তার যে দুর্ব্যবস্থা, গাড়িগুলো যেভাবে চলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারেন। অর্থাৎ দেশের যে সামগ্রিক পরিবর্তনের জন্য এতগুলো মানুষ শহীদ হলো, সেই পরিবর্তনটা হয়নি। যে কারণে সরকারের উপরে মানুষের যে শুরুতে আস্থা ছিল, বিশেষ করে উপদেষ্টাদের যে জাদুময় বক্তব্য, এবং ওই জাদুময় বক্তব্য শুনে সবাই কিন্তু বিমোহিত হচ্ছিল। তো এখন মানুষ যেহেতু বুঝে ফেলিয়েছে যে না, এই সরকার মুখে যায় বলুক না কেন, বাস্তবে এই সরকার আসলে ফাংশন করতে জানে না, সরকার আসলে ওই ধরনের বিপ্লবী ভূমিকা রাখতে পারেনি। এই কারণে মানুষের অনাস্থার জায়গাটা তৈরি হয়েছে। এই জন্য দেখবেন যে আগে যেভাবে মানুষ বলছিল যে 5 বছর, যেটা প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যে কেউ কেউ আমাকে বলেছে 5 বছর, কেউ বলছে 10 বছর, কেউ বলছে 50 বছর। আমার কথা হলো, এখন কেউ বলেছে ওই সময়, যে এখন কেউ বলে না। এখন সবাই বলছে যত দ্রুত সম্ভব বাবা নির্বাচন দিয়ে আপনারা বিদায় নেন, কারণ আপনারা সংস্কারের কী করবেন আমরা দেখে ফেলিয়েছি, আপনারা বিচারের কী করবেন আমরা দেখে ফেলিয়েছি, এখন আপনারা নির্বাচনটা দেন। এটা হলো সাধারণ মানুষের কথা। এই সাধারণ মানুষ দেখেন সবসময় কিন্তু একরকম থাকে না, আর এই দেশে অভ্যুত্থান সবসময় হয় না। একবার হলো 90, এরপরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে একটা আন্দোলন হলো, এরপরে আপনার এই 16 বছর পরে কিন্তু হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো। তার মানে এইবার যেহেতু আসলে এই বিপ্লবের মাধ্যমে আমাদের রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন হলো না, আমি মনে করি না যে আগামীতে নির্বাচন হয়ে গেলে এই দেশের ব্যাপক পরিবর্তন হবে। আমি মনে করি না যে নির্বাচন হয়ে গেলে যে ক্ষমতায় আসবে সে দেশকে কানাডা বানাবে, সিঙ্গাপুর বানাবে, ইউরোপ বানাবে, এটা সম্ভব না। বরং পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই ধরনের গভর্নমেন্টকে সাধারণত বলা হয় যে জাতীয় সরকার। এই নিরপেক্ষ সরকার যদি একটি গাইডলাইন দিতে পারত, তাহলে কিন্তু পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন সে সেটা বাস্তবায়ন করতে পারত। এখন এই মুহূর্তে বিএনপি সহ আমরা যারা একসাথে যুগবাদ আন্দোলন করেছি, আমাদের 31 দফা রয়েছে, কিন্তু এই 31 দফা তো আসলে সব দলের দফা না, তাই না? এটা তো জামাতের না, এটা এনসিপির না। তো সব দলের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেইটা আবার বাস্তবায়ন করার দরকার ছিল, বাস্তবায়ন করার দায়িত্ব ছিল সরকারের উপরে, কিন্তু সরকার সেটা আসলে পারলো না। তো যাই হোক, তারপরেও আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা জাতীয় জুলাই সনদ তৈরি করেছি। এখন যদি আমরা এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে পারি এবং আস্থা বিশ্বাসের জায়গাটা রাখতে পারি, এবং সরকার তার হাতে যে 5 মাস সময় আছে, সরকার যদি এই সময়ে তারা ফ্যাসিবাদকে নির্মূল করা। রাশিদ খান, একটু বলতে চাই, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচনে যদিও আপনার মত আমরা জেনেছি, কিন্তু তারপরও একটু জানতে ইচ্ছা করছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি হয়ও ধরলাম, তাহলে কি সেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংস্কারের বাস্তবায়ন কি সম্ভব? দেখেন, গণপরিষদ নির্বাচন যেহেতু হচ্ছে না, গণপরিষদ নির্বাচন হওয়ার বাস্তবতাও নাই, সুতরাং সেই আলোচনা নতুন করে আর কি করব। গণপরিষদ নির্বাচন যদি একদম শুরুতে এই সরকার মনে করতো যে আমরা এই সংবিধানকে বিলুপ্ত করলাম এবং আমরা এই রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে
আমরা দলগুলোর সাথে আলোচনা করে, অন্যান্য গণঅভ্যুত্থান স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা শহীদ মিনারে বা স্মৃতিসৌধে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যেখানে হোক না কেন একটি শপথ যদি নিত এবং সেটা আসলে সংবিধান মেনে না, বরং সংবিধানকে স্থগিত করে এবং নতুন সংবিধান তৈরি করা হবে সেই মর্মে, তো সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচন বাস্তবসম্মত ছিল। তো সেটা যেহেতু হয় নাই, তো এখন তো হবে না। তো যাই হোক, আমি যদি বলছিলাম যে সরকার এখন যদি মানে এতগুলো ব্যর্থ হয়েছে, তারপরেও যদি এই 5 মাস তারা শুধুমাত্র নির্বাচনী পরিবেশ তৈরি করা এবং এই যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে সেটার আইনগত ভিত্তি দেওয়া এবং আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন সে সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে, এই ধরনের একটি বন্দোবস্ত তৈরি করে যেতে পারে, তাহলেও এই সরকারকে মানুষ ক্ষমা করবে। অন্যথায় সরকার শুধুমাত্র একটি নির্বাচন দিল, কিন্তু জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি বা এটা কিভাবে বাস্তবায়িত হবে বা গণহত্যার বিচারটা কিভাবে হবে, এই বিষয়গুলো ঠিক না করলে মানুষ কিন্তু এই সরকারকে ক্ষমা করবে না। আচ্ছা, মামুনুর রশিদ খান, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে আসলে নির্বাচন রাজনৈতিক বিভাজন কমাতে কি পারবে, নাকি নতুন কোনো দ্বন্দ্ব সৃষ্টি করবে? সেটা গণপরিষদ নির্বাচন হোক বা গণতান্ত্রিক নির্বাচন, আপনি কি মনে করেন কোন ধরনের নির্বাচন আসলে আমাদের বিভাজন কমাতে সাহায্য করবে? না, যদিও আপনি বলছেন গণতান্ত্রিক, নিশ্চয়ই গণতান্ত্রিক নির্বাচন এইভাবে কমাবে যে যখন আপনার সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রকৃত সঠিক ভোটের মাধ্যমে যে ক্যান্ডিডেট নির্বাচিত হবে আর যে পরাজয় বরণ করবে সে তো নিশ্চয়ই সাপোর্ট দেবে যে বা স্বীকার করে নেবে যে ওনাকে বিজয়ী ঘোষণা করা হোক এবং আমি তো পরাজয় বরণ করেছি। সবসময় প্রচলিত, আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে জনগণের প্রতিনিধিত্ব যিনি করেন, এমপি হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু তারপরে যে প্রতিশ্রুতিগুলো আসলে ঠিকমতো বাস্তবায়ন, এইখানেই মূল কথা। এখানে দ্বন্দ্ব সৃষ্টি হয় না, দ্বন্দ্বের সৃষ্টি হবে কেন? আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হলো যে আমাকে আজকে এই 16 বছরে যে বাংলাদেশের অবস্থা এমন হলো কেন? কারণ আপনারা দেখেছেন যে 8 থেকে যখন 8 সালে নির্বাচন হলো, যে গভর্নমেন্টটা ছিল আওয়ামী লীগের গভর্নমেন্ট, তখন কতটা তারা স্বৈরাচারী ছিল। তারা কিন্তু মানুষের প্রতি তখন তাদের লয়ালিটি ছিল, মানুষের কাজের প্রতি মানুষের কমিটমেন্ট ছিল। কিন্তু 14-র পরে কিন্তু তারা আস্তে আস্তে কমিটমেন্ট ভুলতে থাকলো, চেঞ্জ হতে শুরু করলো। 24-এর পরে কিন্তু তারা কমিটমেন্টেই ছিল না। তাহলে প্রথমত আপনাকে যদি জনগণকে আপনি গুরুত্ব দেন, তার জনমতকে গুরুত্ব দিতে হয়, তাহলে প্রথমত আপনাকে একটা সিস্টেম করতে হবে। ভবিষ্যতে না হলে বিগত বছর সরকারের যেমন পরিণতি হয়েছে, সেটাই আসি যে আপনাকে যদি সেই ব্যবস্থা রাখেন যে আপনি প্রথম দাঁড় করাইতে হবে যে 5 বছর পর পর যেন প্রকৃত একটা সিস্টেমের মাধ্যমে, ভোটের মাধ্যমে যেন পরিবর্তন না। যদি জনগণ পরিবর্তন করবে, আর জনগণ যদি তাকে পুরস্কৃত করবে, যে ভালো করবে তাকে পুরস্কৃত করবে, আর যে ভালো করবে না তাকে তারা পছন্দ করবে না, যে ভালো করবে তাকে নিয়ে আসবে। তো এখন যদি এই রাস্তা ঠিক থাকে, এর জন্য যেটা কাঠামো তৈরি হয়, এর জন্য যদি সংস্কার হয়, তাহলে কিন্তু আপনার এখন যেমন আপনি কি দেখেছেন যে 24-এর নির্বাচনে আপনি ঢাকায় ছিলেন, ভোটার ছিলেন, আপনি কখন দেখেছেন আপনার কাছে কোনো ক্যান্ডিডেট গিয়ে ভোট চেয়েছে, কোনো প্রতিশ্রুতি দিয়েছে? তারা একটা দৈনিক জাতীয় পত্রিকায় অথবা তারা টেলিভিশনে বসে একটা ইশতেহার দিয়েছে যে আমরা এইভাবে দেশকে উন্নয়ন করব, এইভাবে এই করবো সে বলে। প্রার্থীরা কিন্তু করেছিল, দেখেছিলাম। সরি, স্বতন্ত্র প্রার্থী যারা ছিল, না, স্বতন্ত্র প্রার্থী করেছিল, কিন্তু গভর্নমেন্ট মানে যারা ক্ষমতা আসে তারা তো করে নাই। আর মেইন ভূমিকা তো গভর্নমেন্ট। তো পরবর্তীতে যখন ওনারা ক্ষমতায় বসে গেলেন, উনি তো জাস্ট বলার জন্য বলেছে আপনাকে, উনি তো আপনার কাছে কমিটেড, আপনার ভোটও নাই, আপনার ভোট প্রয়োজনও নাই, তখন কিন্তু আপনার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে কিন্তু আমরা এই যে বাড়ি যাচ্ছি, আমরা ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি, বলছি, কথা বলছি, আমাকে উপস্থাপন করার চেষ্টা করছি যে আমি জনদরদি, যেটা ছোটবেলায় আমরা দেখেছিলাম, তাই না? আবার সেই পরিবেশ কিন্তু ফেরত আসছে। যদি এই ইয়েটা যদি কন্টিনিউশন থাকে, হ্যাঁ, আমরা কিন্তু যদি এটা কন্টিনিউশন করতে পারি আমরা, হ্যাঁ, কম্পিটিশন আমেজ, তাইলে কিন্তু শুধু এইবার হলে হবে না। আগামী এবার নির্বাচন হয়ে গেলে পরবর্তী 5 বছরে শেষ হওয়ার পরে এই আপনি কেয়ারটেকার সরকার বলেন বা যে পন্থাই বলেন, যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা আজকের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং সেখানে জনগণের কাছে যাবে, জনগণের মতামতের জন্য কাছে যাবে,
তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে এই বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ আমরা হয়েছে। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, রাশেদ খানের কাছে যাব, কিন্তু তার আগে আপনার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, সেটি হচ্ছে আপনি কি চান যে নতুন রাজনৈতিক দলগুলো তরুণদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করুক? হ্যাঁ, আমি এটা আসার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে নিই যে দেখেন এই যে একটা আন্দোলন হলো, এই কখনো বলা হচ্ছে 1200 থেকে 1500 লোক মারা গেল, মানে যুবক ছাত্র সবাই মিলে আমরা আমাদের সন্তান তুল্য ওনারা জীবন দিয়েছে। জীবনের বিনিময়ে মানুষ এই দেশের সাধারণ জন কি চেয়েছিল? আপনার কাছে অনেক কিছু দাবি করে নাই। প্রথম চেয়েছিল যে যারা জীবন নিয়েছে, যারা এই ব্যবস্থা তৈরি করেছে, যারা এই দেশকে মগের দেশ তৈরি করেছে, তাদের বিচার চেয়েছিল। এই সরকার এসে এই জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে? বিগত 17 বছর এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনি চান যে তরুণরা নতুন কোনো বার্তা নিয়ে আসুক? তরুণরাই আসবে, তরুণরাই এগুলো ঠিক করবে। আপনার আজকের দ্বারা আমরা সবসময় কি বলি যে আজকের যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তরুণরাই ঠিক করবে অবশ্যই, অগ্রজ যারা তাদেরকে সাথে নিয়ে। আর সমাজে তো আসলে কাউকে বাদ দিয়ে কাউকে না, চলে। আপনি যখন আপনার জবাবদিহিতা থাকবে এমন তরুণকে ছাড়া যাবে না। যেমন ধরেন আমরা কয়দিন আগে যে তরুণকে দেখলাম যারা যুদ্ধ করে এসে আবার পত্রিকায় দেখছি বা দেখছি তারাই মব তৈরি করছে, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা উঠাচ্ছে, মানে দুর্নীতি খবর এসেছে। তো এই তরুণদের হবে না, এইভাবে তরুণদের হবে না। আপনি কাঠামোর মধ্যে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা তরুণ পাঠাতে হবে। যে তরুণ জবাবদিহিতার মধ্যে থাকবে এবং জনগণকে জবাবদিহিতার মধ্যে ভালোবাসবে এবং অবশ্যই। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আসলে নির্বাচন নিয়ে কি মানে তারা কি বার্তা দেবে আপনার কি মনে হয়? আন্তর্জাতিক সম্প্রদায় আসলে দেখেন, যদি গণপরিষদ নির্বাচন হয় সেটার জন্য কি বার্তা দিতে পারে, বা গণতান্ত্রিক নির্বাচন? আপনি যে জায়গায় বসে আছেন, আগে আপনি আপনার জাতির কাছে আপনি উত্তর দেন না, আপনার জাতিকে আপনি তুষ্ট করেন না। যে জাতি যদি খুশি হয় তাহলে পৃথিবী সবাই খুশি হবে। আপনার জাতিকে যদি তুষ্ট করতে না পারেন, খুশি রাইট, আপনি যদি নিজেকে খুশি করতে না পারেন, নিজের জাতিকে নিজের কমকে খুশি করতে না পারেন, আপনি জাতিকে বিদেশকে নিয়ে চিন্তা করার দরকার নেই। অবশ্যই। রাশেদ খান, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই দুটো কোয়েশ্চেন। সেটি হচ্ছে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক সংস্কার সম্ভব কিনা, আর সেই সাথে একই প্রশ্ন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সে যে নির্বাচনই হোক সেটা আসলে কি বার্তা দেবে আপনার কি মনে হয়? দেখেন, প্রত্যেকটা দলের উচিত হবে তার দলের যারা তরুণ ক্যান্ডিডেট আছে তাদেরকে মূল্যায়ন করা। একসাথে আমাদের তরুণদের এই সাহস, তাদের সংগ্রাম, তাদের যে শক্তি, প্লাস যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র তাদের অভিজ্ঞতা, দুইটারই প্রয়োজন। তার মানে এইবারে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, প্রত্যেকটা দলের উচিত হবে নারী প্রার্থী, সিনিয়র প্রার্থী অর্থাৎ সিনিয়র রাজনীতিবিদ এবং তরুণ প্রার্থী এগুলোর একটি সমন্বয় করা, এবং সেই সমন্বয়ের মধ্য থেকে অবশ্যই আমি মনে করি তরুণদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ তরুণদের কাজ করার সাহসটা আছে এবং তারা বিপ্লবী, তাদের মধ্যে সেই শক্তি বা মনোযোগ থাকে, যেটা আসলে বয়স বাড়ার সাথে সাথে সেই মনোযোগটা কমে। মনে করেন যে আমি ঠিক সকাল 10টা থেকে যদি কাজ শুরু করি, রাত 1টা পর্যন্ত আমি কাজ করতে পারবো টানা, রাজনৈতিক কার্যক্রম, গণসংযোগ বা বিভিন্ন দাপ্তরিক কাজ। কিন্তু একজন বয়স্ক মানুষ তিনি পারবেন? এটি সম্ভবপর নয়। এবং দেশ অনেক এগিয়ে গেছে, পৃথিবী অনেক এগিয়ে গেছে। আমাদের দেশের অনেক রাজনীতিবিদ এখনো পর্যন্ত এই স্মার্টফোন ব্যবহার করতে পারে না। তারা ওই রিমোট ব্যবহার করে টেলিভিশনের সুইচটা দিতে পারে না। স্মার্টফোনের যুগে জন্মাই নেই, সেটা আমি বলতেছি। ন্যাচারালি তারা যেটা শিখে এসেছে এই পর্যন্ত, তাদের সেই অভিজ্ঞতা কিন্তু মানে আমি স্পষ্ট করেছি যে এই কাজটা কিন্তু করতে পারে না। এটা আবার কারা পারে? তরুণরা পারে। তার মানে তরুণদের লাগবে এবং তাদের ওই সময়কার যে অভিজ্ঞতা সেটা আমাদের লাগবে। কিন্তু অন্যান্য দেশে দেখেন বয়স হয়েছে, তারপরেও আমাদের দেশের যারা রাজনীতিবিদ আমরা দেখেছি জাতীয় সংসদে তারা বাংলা উচ্চারণ করতে পারে না, তার মানে লেখাপড়া জানে না, পড়তে গিয়ে দাঁত ভেঙে যায়। তো এইভাবে তো চলতে পারে না। এখন দেশ পৃথিবী এগিয়ে গেছে, আমরা যদি ওই পিছনে চিন্তা করি যে আমাদের সিনিয়রদের অনেক অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, তো তাদের এত অভিজ্ঞতা তো আমাদের এখন কাজে লাগছে। আসলে আপনার কি মনে হয় রাজনীতি করতে গেলে কি খুব বেশি উচ্চশিক্ষিত হতে হয়?
না, অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে, হতে হয় নাকি সুশিক্ষিত? শিক্ষার প্রয়োজন আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। শুধুমাত্র ঘরে বসে আপনি শিখবেন সবার জন্য এটা না, ব্যতিক্রম না, অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে। ব্যতিক্রম দুই একজন থাকতে পারে, কিন্তু এই ব্যতিক্রম কয়জন বেগম খালেদা জিয়া বাংলাদেশে আছে? আমার খুব জানতে ইচ্ছা করছে, আমার মজাই লাগছে আপনার সাথে কথা বলতে, যে আমার খুব জানতে ইচ্ছা করছে উন্নত বেশি কি সবাই উচ্চশিক্ষিত যারা প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে? অধিকাংশ। আমি স্পষ্ট করেছি যে বাংলাদেশে কয়জন বেগম খালেদা জিয়া। এখন আপনি যদি বলেন যে বেগম খালেদা জিয়া তিনি ওই সময়কার প্রেক্ষাপটে নানান কারণে হয়তো তার পারিবারিক কারণ থাকতে পারে, তিনি স্বশিক্ষায় শিক্ষিত, বা যখন তার বিয়ে হয়েছে এরপরে তিনি পড়াশোনা করেছেন, তার হাজব্যান্ডকে দেখে অনেক কিছু শিখেছেন, তো সবাই তো এই সুযোগটা পাবে না, তাই না? তো আপনি যদি মনে করেন, আমি শেষ করি, আপনি যদি মনে করেন যে আপনার মানে লেখাপড়া না শিখলেও রাজনীতি করা যাবে, সেটা তো বাস্তবসম্মত না। ব্যতিক্রম থাকে, বাট এই ব্যতিক্রমকে সবসময় আপনি যদি মনে করেন যে আমিও এই ব্যতিক্রম হব, এটা হয় না। কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত থাকে কারোর উপরে, হ্যাঁ, কিছু মানুষের প্রচেষ্টায়। দেখেন, একজন মানুষ ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু তার কথাবার্তা, আচার আচরণ শুনলে মনে হয় যে তিনি হয়তো দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছেন, আছে না? তো এটা আসলে ব্যতিক্রম, এই ব্যতিক্রম সবাই না। তো যাই হোক, দ্বিতীয় যে প্রশ্ন ছিল আপনি যদি মনে করিয়ে দেন আমাকে। জি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আসলে গণপরিষদ নির্বাচন হোক বা গণতান্ত্রিক নির্বাচন হোক, কি বার্তা দেবে? মানে গণতান্ত্রিক নির্বাচন বলতে ভোট, জাতীয় নির্বাচন। গণপরিষদ নির্বাচন তো হবে না। গণপরিষদ নির্বাচন হওয়ার বাস্তবতাও নাই। আন্তর্জাতিক সম্প্রদায় তারা এটা নিয়ে তাদের কোনো হেডেক নাই, দেশের জনগণের হেডেক নাই। তো সেক্ষেত্রে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সে বিষয়ে আমাদের সকলের সহযোগিতা দরকার। আন্তর্জাতিক মহল, তাদেরও সহযোগিতা দরকার, যাতে করে তারা বিদেশি অবজারভার পাঠায়, দেখে যে কী ধরনের নির্বাচন হচ্ছে, এবং দলগুলো যদি সরকারকে সহযোগিতা করে, আমরা মনে করি যে খুব ভালো নির্বাচন হবে। আমি আর একটা জিনিস অ্যাড করি, একটু আগেই আমি যেটি দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বক্তব্য দেয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, এবং সেটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তো আমার কাছে যেটি মনে হয় যে সরকার হয়তো মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি, জনগণের চাপে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই 14 মাসে আমি দেখেছি যে সরকার আসলে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। তো সেক্ষেত্রে আমার একটি প্রস্তাব থাকবে এই সরকারের কাছে, যে সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হোক। প্রধান উপদেষ্টা নিজেও চান যে তিনি আওয়ামী লীগের পুনর্গঠনের দায়িত্ব নিতে পারেন, যেহেতু তারা বারবার বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, আমরা যে কোনো সময় আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারি। এবং এই 14 মাসে তো বিভিন্ন সেক্টরে, দপ্তরে, সচিবালয়ে, প্রশাসনে আমরা দেখলাম যে শুধুমাত্র আওয়ামী লীগের পুনর্বাসন। যদিও তথ্য উপদেষ্টা যে কথা বললেন যে বিএনপি জামাতের পুনর্বাসন হয়েছে এবং তারা সব দখল করেছে, তো এইটা আমার কাছে বাস্তবসম্মত মনে হয় না। কারণ আমরা ওই সময় যেটি শুনেছি যে এই সরকারের চিন্তা ছিল যে বিএনপি জামাত তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, এখন যদি তাদেরকে এক জায়গায় ফিরিয়ে আনি, এরা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না। তো সেক্ষেত্রে এই সরকার আসলে ওই নতুন বন্দোবস্তের কথা বলে বা নতুন চিন্তার কথা বলে মূলত তারা যেটি মনে করেছে যে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কাজ করতে হবে, যে কারণে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। এবং প্রধান উপদেষ্টার এই আজকের যে বক্তব্য, তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছি, তাদের দল হিসেবে নিষিদ্ধ করি নাই, এবং তাদেরকে যে কোনো সময় ফিরিয়ে আনতে পারি, আমরা হয়তো ফিরিয়ে আনবো। আর নির্বাচনের ব্যাপারে আমরা অতীতে দেখেছি প্রধান উপদেষ্টা বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলে মনে হয় তিনি আওয়ামী লীগের প্রতি খুবই ইতিবাচক। তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা চাইলে যে কোনো একজন উপদেষ্টাকে তিনি আওয়ামী লীগ পুনর্গঠনের দায়িত্ব দিতে পারেন, বা নিজে চাইলে নিজেও নিতে পারেন। রাশেদ খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মামুনুর রশিদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আলোচনা যেমনটি আপনারা শুনছিলেন, দেখছিলেন যে আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা গণপরিষদ নির্বাচন নিয়ে আসলে তারা তেমন একটা মতামত দিয়েছেন, সেটি হচ্ছে তারা প্রয়োজনীয়তা অনুভব করছেন এবং গণপরিষদ নির্বাচন হচ্ছে না, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সেই আলোকে বলতে পারি যে গণতান্ত্রিক নির্বাচন আমাদের দেশের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটি তারা অনুভব করেন। দর্শক, একটি নির্বাচনের মাধ্যমে আমাদের দায়িত্ব কেবল ভোট দেওয়া নয়,
এটি একটি সুরক্ষিত ভবিষ্যতের সুশাসিত সমাজের উন্নয়নের অগ্রযাত্রার অংশ হওয়া। আসুন আমরা মিলেমিশে একটি আন্দোলন গড়ে তুলি, যেখানে প্রতিটি কণ্ঠস্বর হবে শক্তিশালী, প্রতিটি ভোট হবে মূল্যবান এবং প্রতিটি মানুষের আশা হবে আমাদের দিক নির্দেশনা। আজই সময় এসেছে বাইরে এসে কথা বলার, দাঁড়ানোর, অংশ নেয়ার, আমাদের দেশের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য। দর্শক, আজকের আয়োজন এখানেই সমাপ্তি করছি। আপনাদের আন্তরিক সমর্থন ও অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিয়ন্ড দ্য ডেল্টার সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান, এবং আপনাদের মতামত আমাদেরকে অনুপ্রাণিত করে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে আবারও দেখা হবে বিয়ন্ড দ্য ডেল্টা শোতে।